নমস্কার। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং জ্যোতিষেরই একটি অত্যন্ত শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত মানুষরা জ্যোতিষ প্রেমী, জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষ অনুরাগী বলবো, তারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখুন, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই আপনাদের জ্ঞানের ভান্ডারকে কিছুটা বাড়াবে। আজকের অনুষ্ঠান হচ্ছে, আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহ রয়েছে। 9টি গ্রহ ভিন্ন ভিন্ন স্থানে উচ্চস্থ হয় এবং ভিন্ন ভিন্ন স্থানে নিচস্থও হয়। যেমন রবি মেষ রাশির মধ্যে উচ্চস্থ হয়, মঙ্গল মকর রাশির মধ্যে উচ্চস্থ হয়, চন্দ্র বৃষ রাশির মধ্যে উচ্চস্থ হয়, কর্কট রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়, তুলা রাশির মধ্যে শনি উচ্চস্থ হয় এবং মীন রাশির মধ্যে শুক্র উচ্চস্থ হয়, বুধ কন্যা রাশির মধ্যে উচ্চস্থ হয়। ঠিক তার অপোজিট স্থানগুলোর মধ্যে এরা কিন্তু নিচস্থও হয়ে যায়। যেমন রবি তুলা রাশির মধ্যে নিচস্থ হয়, শনি মেষ রাশির মধ্যে নিচস্থ হয়, বৃহস্পতি মকরে নিচস্থ হয়, মঙ্গল কর্কটে নিচস্থ হয়ে যায়, শুক্র কন্যার ঘরে নিচস্থ হয়ে যায়, চন্দ্র বৃশ্চিকে নিচস্থ হয়ে যায় বা বুধ কিন্তু মীনের ঘরে গিয়ে নিচস্থ হয়ে যায়। এইগুলো আমরা পড়াশোনা করেছি, কিন্তু বিষয় হলো, যখন একটি প্রশ্ন আমাদের মধ্যে আসে যে এই ঘরগুলোই কেন এদেরকে উচ্চস্থ করলো আর এই ঘরগুলোর মধ্যেই কেন এদেরকে নিচস্থ করলো, এই প্রশ্ন যখন মনের মধ্যে সাড়া দেয়, তখন কিন্তু অনেক তার ব্যাখ্যা কিন্তু রয়েছে। সেই ব্যাখ্যা থেকে কিছুটা আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করব যে ভিন্ন ভিন্ন ঘরেতে, বিশেষ বিশেষ ঘরেতে কেন বিশেষ বিশেষ গ্রহরা উচ্চস্থ ফল দেয় বা কেন নিচস্থ ফল দেয়। কথাটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। মানে রবিকে কেন মেষের ঘরে উচ্চস্থ করা হলো, মঙ্গলকে কেন মকরের ঘরেতে উচ্চস্থ করা হলো, বৃহস্পতিকে কেন কর্কটের ঘরের মধ্যে উচ্চস্থ করা হলো, এরকম ধরনের কথা বলতে চাইছি। আবার উল্টো দিকে চন্দ্রকে কেন বৃশ্চিকের ঘরেতে নিচস্থ করা হলো, মঙ্গলকে কেন কর্কটের ঘরের মধ্যে নিচস্থ করা হলো, বা রবিকে বা কেন রবিকেই ধরুন কেন তুলার ঘরের মধ্যে নিচস্থ করা হলো, এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা কিন্তু অনেক বড় আছে। এই ব্যাখ্যা যদি আপনি শুনতে চান তাহলে অনেক 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 বড় একটি ব্যাখ্যা আছে। তবে সাধারণ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হবে আপনার কাছে। প্রথমে আমরা রবি থেকে শুরু করব, যে রবিকে কেন মেষ রাশির মধ্যে উচ্চস্থ করে দেওয়া হয়েছে। তাহলে এই কথাটার উত্তরে অনেক বড় ব্যাখ্যা হতে পারে, তবে আমার একটি কমন যে আমি যে ব্যাপারটা বলবো, এটাও কিন্তু অবশ্যই একটি কারণ। রবি হলো জ্ঞানের কারক গ্রহ। রবি মহারাশির পঞ্চমতম রাশি, পঞ্চমতম রাশি হওয়ার কারণে রবি কিন্তু জ্ঞানের কারক গ্রহ। জ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তবে এই জ্ঞান মস্তকের সাহায্য না পেলে, মস্তিষ্কের সাহায্য না পেলে জ্ঞান কিন্তু বেকার হয়ে যায়, জ্ঞান কোনো কাজ করতে পারে না। তাহলে রবি নিজের জ্ঞানকে সব থেকে বেশি ভালো করে কাজ করতে পারবে ঠিক মস্তিষ্কের জায়গায় যদি রবি চলে যায়, মানে রবির জ্ঞানটা চলে যায়, তাহলে এই কারণে মস্তিষ্কের জায়গা হচ্ছে মেষ রাশি। তাহলে মেষ রাশির মধ্যে রবিকে উচ্চস্থ করা হলো, কারণ মেষ রাশি হচ্ছে নিজেই হচ্ছে মহারাশির মস্তিষ্ক বলা হয়ে থাকে, এবং এখানে জ্ঞান সব থেকে ভালো কার্যকরী ক্ষমতা জ্ঞানের বেড়ে যাবে। অর্থাৎ রবি এই জায়গাটায় সব থেকে ভালো ফল দিতে পারবে। ব্যাখ্যা আরো হতে পারে, কিন্তু এটা কমন বিষয় জেনে রাখুন। এরপর যদি আমরা বলি কি শনিকে কি কারণে তুলার ঘরের মধ্যে উচ্চস্থ করা হলো, তাহলে এরও কিন্তু ব্যাখ্যা অনেক বড় হতে পারে। কিন্তু সাধারণভাবে যেটা বলবো যে তুলা তুলা রাশিতে উচ্চস্থ করা হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে, কারণ শনি হচ্ছে একটি নপুংসক গ্রহ, আর তুলা রাশি নপুংসক গ্রহ, এবং আমরা জানি আমাদের শরীর, প্রত্যেকটি মানুষের শরীর সপ্ত ধাতু দিয়ে উৎপন্ন তৈরি হয়েছে। এই সপ্ত ধাতু কি? রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, হাড় মানে অস্থি, মজ্জা যেটাকে বলবো, এবং শুক্রাণু। এবারে যদি আমরা এই 7টি বিষয়কে দেখি, তাহলে এই 7টি বিষয়ের মধ্যে রসের ভূমিকা মানে জলীয় বিষয়ের ভূমিকা কিন্তু বেশি রয়েছে। কারণ আমরা বুঝতে পারছি শরীর জল দিয়ে তৈরি, জল জল তো জলই,
শরীর রক্ত দিয়ে তৈরি, রক্ত তো জলেরই মতো, বা রক্তের মধ্যেও জল রয়েছে। শুক্রাণু, শুক্রাণু থাকে কোথায়? বীর্যের মধ্যে, বীর্যটাও রক্ত দিয়েই মানে জল দিয়েই তৈরি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি বলি কি মেদ বা মজ্জা, এগুলো কিন্তু প্রায় জলজ বিষয়ই একটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের শরীর সপ্তধাতু দিয়ে তৈরি হলেও জলের ভূমিকা আমাদের শরীরের মধ্যে অত্যন্ত বেশি, কারণ জল আমাদের প্রয়োজনীয় একটি জিনিস। শরীর গঠন করতে জলের প্রয়োজন হয়, শরীর গঠন করতে গেলে, শরীরকে ঠিকভাবে রাখতে গেলে রক্তের প্রয়োজন হয়, শরীরকে ঠিকভাবে রাখতে গেলে পারে কখনো কখনো মেদেরও প্রয়োজন হয়ে পড়ে, শরীরকে ঠিকভাবে রাখতে গেলে পারে শুক্রাণুর প্রয়োজন হয়, বীর্যের প্রয়োজন হয়, শরীরকে ঠিকঠাক রাখতে গেলে পারে, শরীর একটি উৎপন্ন করতে গেলে মজ্জারও প্রয়োজন হয়। এগুলো প্রায় সবকটাই জল কেন্দ্রিক বিষয়। তবে এইগুলোর মধ্যে আমরা যদি বিশেষ জলকে গুরুত্ব দিই তাহলে পারে কিন্তু আমাদের শুক্রাণু, শাস্ত্র বলেছে, কবিরা মানে আয়ুর্বেদিক শাস্ত্রতে এই বিষয়ে অনেক জ্ঞান দেওয়া রয়েছে। তো এখানে মুনি ঋষিও বলেছে যে শরীরের মধ্যে প্রধান হলো শুক্রাণু, যেই শুক্রাণুটা জল দিয়ে উৎপন্ন। এই শুক্রাণুর ভেতরে রয়েছে বীর্য। শুক্রাণু মানে শুক্রাণুর ভেতর না, বীর্যের ভেতরে রয়েছে শুক্রাণু। তাহলে আমাদের শরীরের মধ্যে জলের থেকে উৎপন্ন বীর্য, সেই বীর্যর মধ্যে সেফ ভাবে রয়েছে শুক্রাণু। যদি আমরা এই বীর্যকে নষ্ট করি তাহলে পারে আমাদের শুক্রাণু বীর্যের মাধ্যমে বেরিয়ে পড়বে। তাহলে পারে অটোমেটিক্যালি শুক্রাণু যদি বেরিয়ে যায়, যেহেতু সেই শুক্রাণুটি আমাদের শরীরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সক্ষমতা দিচ্ছে আমাদের মধ্যে, তো এই কারণে বীর্যটা অবহেলা যাতে না হয়, বীর্যটা যেন অকারণে নিশ্চিত না হয়, এই জন্য একজন প্রয়োজন যে বীর্যকে ব্যবহারও করবে না এবং বীর্যকে সেফ ভাবে রাখবে। তাহলে এর জন্য বাঁচা হচ্ছে শনিকে, কারণ শনি নপুংসক গ্রহ, শনিকে এই ঘরটার মধ্যে উচ্চস্থ করে দেওয়া হয়েছে, কারণ শনি এই ঘরটায় সব থেকে ভালো ফল দিতে পারবে। কারণ শনি কিন্তু প্রোটেকশনও দেবে, এই ঘরটায় বীর্যের প্রোটেকশনও করবে, এবং তার সঙ্গে সঙ্গে শনি যেহেতু নপুংসক গ্রহ, এই বীর্যকে সে ইউজ করবে না। এই জন্য শনি কিন্তু এই ঘরের মধ্যে বিশেষ করে উচ্চস্থ হয়েছে। এরপরে যদি আমরা বলি চন্দ্রের কথা, চন্দ্র বৃষ রাশির মধ্যে উচ্চস্থ হয়ে থাকে। বৃষ রাশি একটি গুরুত্বপূর্ণ রাশি, পঞ্চতত্ত্বের মধ্যে বৃষ রাশিকে আমরা কি বলবো, বৃষ রাশি হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে জ্ঞানেন্দ্রিয়, বৃষ রাশির মধ্যে রয়েছে। এই জ্ঞানেন্দ্রিয় 5টি বিশেষ বিষয় নিয়ে তৈরি, 5টি তত্ত্ব নিয়ে তৈরি, যেমন আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব। তাহলে পারে এই বৃষ রাশির মধ্যে এই 5টি তত্ত্বের উপস্থিতি রয়েছে। যেমন হচ্ছে আকাশ তত্ত্ব হচ্ছে কান, আমাদের কান। বায়ু তত্ত্ব হচ্ছে আমাদের চামড়া। যদি আমরা অগ্নিতত্ত্বের কথা বলি তাহলে অগ্নিতত্ত্ব হচ্ছে আমাদের চোখ। যদি আমরা পৃথ্বীতত্ত্বের কথা বলি তাহলে পৃথ্বীতত্ত্ব হচ্ছে নাক আমাদের। আর যদি আমরা জলতত্ত্বের কথা বলি, জলতত্ত্ব হচ্ছে আমাদের জিহ্বা। তাহলে পারে এই সবকটি বৃষ রাশির মধ্যে রয়েছে। এই সবকটি জ্ঞানেন্দ্রিয় তখনই সচল হতে পারবে যখন চন্দ্রের সাহারা এরা পাবে, চন্দ্রের সাহায্য এরা পাবে। তাহলে এই এত গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয়, কারণ চন্দ্র হচ্ছে মন, মন যদি তা চায় তবেই তো আমি এইগুলোকে ইউজ করতে পারবো। মন যদি কিছু শুনতে চায় তাহলেই আমি শুনতে পাবো, মন যদি কিছু খেতে চায় তবেই আমার জীব ব্যবহার হবে, মন যদি নিঃশ্বাস প্রশ্বাস নিতে চায় বা অনুভব করতে পারে তবেই তো আমি বুঝতে পারবো, নচেত আমি কি করে বুঝতে পারবো? তাহলে এই যে 5টি জ্ঞানেন্দ্রিয় চন্দ্রের সাহায্যে এরা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। চন্দ্র যদি এদেরকে সাহায্য না করে, অর্থাৎ মন যদি এখানে গিয়ে সাহায্য না করে, তাহলে এরা কিন্তু অচল হয়ে যাবে। তাহলে এই কারণে এইগুলো যদি সচল হয়, মানুষের মধ্যে একটি কি বলবো, এই যে জ্ঞানেন্দ্রিয় প্রাপ্তি হওয়া এবং জ্ঞানেন্দ্রিয়কে সচল করার জন্য চন্দ্রের প্রয়োজন। চন্দ্র যদি এখানে সাহায্য না করে তাহলে কিন্তু জ্ঞানেন্দ্রিয়গুলো কিন্তু নিস্তব্ধ হয়ে পড়বে, আর নিস্তব্ধ হয়ে গেলে পারে মানুষ কিন্তু মারাও যেতে পারে। তাহলে এই জ্ঞানেন্দ্রিয়র জায়গাটায় চন্দ্র সব থেকে ভালো কাজ করতে পারে, কারণ চন্দ্রই একমাত্র এদেরকে সচল করে দিতে পারে। আবার যদি আমরা, আর এই জন্য এখানে চন্দ্রকে উচ্চস্থ করে দেওয়া হয়েছে। আবার যদি আমরা
বৃশ্চিকের কথা বলি, বৃশ্চিকের মধ্যে চন্দ্র নিচস্থ হয়ে যায়, তাহলে বৃশ্চিক হচ্ছে কি, বৃশ্চিককে আমরা বলি একটি পাক ডোবার জল, বৃশ্চিককে বলি আমরা একটি পাক ডোবার জল। কিন্তু দেখুন, যেই জল আমাদের জীবন বাঁচায়, যেই জল আমরা পান করি, যেই জল শুদ্ধ জল, যেই জল পরিষ্কার নির্মল জল, সেই জলের কারকত্বকে নির্দেশ করে চন্দ্র। যেহেতু বৃশ্চিক একটি পাক ডোবার জল, কারণ বৃশ্চিক হচ্ছে মহারাশির অষ্টমতম রাশি, এই কারণে বৃশ্চিক কিন্তু পাক ডোবার জল, এবং পাক ডোবার জল হওয়ার কারণে এখানে চন্দ্র কিন্তু খুব ভালো ফল দিতে পারে না, কারণ চন্দ্র তো নির্মল জলকে নির্দেশ করে। তাহলে সব থেকে চন্দ্র উইক হবে এই জায়গাটা গিয়ে, তাই জন্য বৃশ্চিকের ঘরটা চন্দ্রের সব থেকে উইক জায়গা, কারণ এই জলটা, এখানেও জল, কিন্তু এই জলটা ব্যবহারযোগ্য জল নয়, এই জন্য চন্দ্র এখানে নির্বলী হয়ে পড়ে, কোনো কাজ করতেই পারে না। আবার যদি আমরা দেখি মকরের ঘরের মধ্যে মঙ্গল উচ্চস্থ হয়ে যায়, আমরা সবাই জানি। কিন্তু একটি কথা, কেন মঙ্গল মকরের ঘরের মধ্যে উচ্চস্থ হয়? বিষয় হচ্ছে, মঙ্গলকে আমরা সেনাপতির আখ্যা দিয়েছি বা সেনাপতি বলি। মঙ্গলকে আমরা সেনাপতি বলি। এবং দেখুন, মকরের ঘরটা হচ্ছে মহারাশির 10তম ঘর, মানে আমরা যদি শর্টকাটে বলি তাহলে এটি কর্মস্থান। সেনাপতির প্রধান কাজ হচ্ছে কর্ম করা, সেনাপতির প্রথম বা শেষ কাজ হচ্ছে কর্মকে নির্দিষ্টভাবে পালন করা, মানে কর্মের প্রত্যেকটি নিয়ম শৃঙ্খলা এগুলোকে পালন করা, এবং নিয়ম শৃঙ্খলা জনিত কর্মকে শনি নির্দেশ করে। তাহলে শনির ঘরও হচ্ছে ওটা, তাহলে ওটা একদিকে হলো কর্মের ঘর, আর একদিকে হলো শনির ঘর। শনি নিয়ম শৃঙ্খলাকে মানে নির্দেশ করে। এবারে হচ্ছে ওই ঘরটার মধ্যে রয়েছে কর্মস্থান এবং নিয়ম শৃঙ্খলা মেনে কর্মস্থান, এবং সেনাপতি, একজন সেনাপতি যে সোলজার, এদেরকে যদি আমরা দেখি, আমরা যদি মিলিটারিতে দেখি বা বিভিন্ন এই বিএসএফ বা মিলিটারি এসব প্রশাসনিক ব্যাপারগুলোকে যদি দেখি, আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনকে ছেড়ে যদি আমরা বাদবাকিটা দেখি, তো প্রায় অনেকটাই মিলে যাবে। কারণ দেখবেন সমস্ত কাজের থেকেও প্রশাসনিক বিভাগে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু শৃঙ্খলা বোধ, তাদের মধ্যে কিন্তু একটা শিডিউল এই কর্মের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে সেনাপতি যাদেরকে আমরা বলছি, সোলজার যাদেরকে আমরা বলছি, দেশের সেবা যারা করছে, তারা কিন্তু কর্ম করে, কর্মটা তারা এমন ভাবে করে যে তার উপরের পদের লোক তাকে অর্ডার যেটুখানি করবে সে সেইটুখানি করবে, তার জন্য তার জীবন শেষ হলে শেষ হবে, তবু কর্মের শৃঙ্খলা বা কর্মের নিয়মকে তারা কখনোই লঙ্ঘন করে না। তাহলে এটা হচ্ছে সেনাপতির প্রধান কাজ। তাহলে এই ঘরটার মধ্যে সেনাপতি সব থেকে স্যাটিসফাই হতে পারে, কারণ সেনাপতি যেটা চাইছে সেটা হচ্ছে এই ঘরে দেবে। আবার যদি আমরা বলি কর্কটের ঘরের মধ্যে মঙ্গলের নিচস্থান, সেনাপতি আর কর্কট হলো মহারাশির 4র্থ ঘর। 4র্থ ঘর থেকে আমরা কি বিচার করি? মন বিচার করি। 4র্থ ঘর থেকে আমরা কি বিচার করি? মায়া বিচার করি। 4র্থ ঘর থেকে আমরা কি বিচার করি? স্নেহ, মমতা, এগুলো বিচার করি। একজন সেনাপতির মধ্যে যদি মায়া, মমতা, স্নেহ এগুলো চলে আসে, তাহলে সে আর সোলজার হতে পারবে না, সে সেনাপতি আর হতে পারবে না। তাহলে একজন সেনাপতি কে, অর্থাৎ মঙ্গলকে কর্কটের ঘরটা সব থেকে নিচস্থ করে দেওয়া হলো, কারণ এই ঘরটায় মঙ্গল নিজে কাজ করতে পারবে না, নির্বলী হয়ে পড়বে। কারণ সেনাপতি তো কখনো মায়া, মানে আমি সামনের লোকটা আমার দেশের শত্রু, আমি ওকে মারবো, মেরে দেবো, এখন সে আমাকে হাত জোর করে বলছে, স্যার আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমার 2টো বাচ্চা রয়েছে, কিন্তু আমাদের দেশে এসেছিল ক্ষতি করতে, সেনাপতিকে ছাড়বে? সেনাপতি তো মেরে দেবে, ঠিক আছে? কারণ সেনাপতির কাছে নিয়মই নিয়ম, শেষ কথা। তাহলে সেনাপতির কাছে যদি মায়া চলে আসে, মমতা চলে আসে, স্নেহ চলে আসে, যেটা ওই কর্কটের ঘরটা দেয়, কারণ ওই ঘরের মালিকও চন্দ্র, ওই ঘরটা মহারাশির 4র্থতম ঘর, তাহলে ওটা দেবে চন্দ্র। তাহলে ওই ঘরটা কিন্তু মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, স্নেহ এগুলো দিয়ে গঠিত। আর এখানে গিয়ে মঙ্গল নিজেকে দুর্বল করে দেয়, মানে দুর্বল হয়ে যায়, কারণ এই ঘরটার মধ্যে মঙ্গল নিজের কাজ কিছুভাবে করতে পারে না। কারণ সেনাপতি সাধারণভাবে যদি মায়া, মমতা চলে আসে সেনাপতির মধ্যে, তাহলে পারে সেনাপতি সঠিকভাবে নিজের দেশকে রক্ষা করতে পারবে না। আবার যদি আমরা বুধের কথা বলি,
বুধ একটি পিতৃতত্ত্বের গ্রহ, বা পিতৃতত্ত্বের গ্রহ বলবো না, বুধ কন্যা রাশির মধ্যে উচ্চস্থ হয়। কন্যা রাশি একটি পিতৃতত্ত্বের রাশি। কন্যা রাশির সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে, এই প্রত্যেকটি বৈশিষ্ট্য বুধের সঙ্গে ম্যাচ করে যায়, কারণ বুধ একটি পিতৃতত্ত্বের গ্রহ এবং এই ঘরের মধ্যে, কন্যা রাশির মধ্যে রয়েছে একজন কন্যার সাহসী প্রতীক। ভালো করে বুঝুন, কন্যা রাশির মধ্যে রয়েছে চালাকি, কন্যা রাশির মধ্যে রয়েছে ব্যবসায়িক মেন্টালিটি, কন্যা রাশির মধ্যে রয়েছে বাক চতুরতা, কন্যা রাশির মধ্যে রয়েছে চঞ্চলতা, কন্যা রাশির মধ্যে রয়েছে হিসাব। তাহলে এই সবকটি জিনিস বুধ কিন্তু খুব ভালো পারে। এই জন্য বুধ এই ঘরটার মধ্যে খুব কম্ফর্টেবল বোধ করে কন্যা রাশির মধ্যে। এই জন্য কন্যা রাশির মধ্যে বুধকেই শ্রেষ্ঠ বলে দেওয়া যায়, কারণ এইখান থেকে যা যা বিচার করা হয় সব কিন্তু বুধ এই সমস্ত জায়গায়, মানে এই যেগুলো বিচার করা হয়, বুধ কিন্তু এগুলোকে ভালো মেনটেন করতে পারে। বাক চতুরতার যদি বলেন তাহলে সেখানেও বুধ, হিসাবের যদি কথা বলেন সেখানেও বুধ, যদি আপনি চালাকির কথা বলেন সেখানেও বুধ আছে, যদি আপনি জ্ঞানের কথা বলেন তাহলে সেখানেও বুধ আছে। যদি আপনি কন্যা রাশির সাধারণত কন্যা রাশিটা মহারাশির ষষ্ঠতম রাশি, এবং ষষ্ঠতম রাশি হওয়ার কারণে এই ঘর থেকে কিন্তু চিকিৎসা বিদ্যাও ব্যবহার করা হয়, মানে বিচার করা হয়। তাহলে পরে বুধ কিন্তু চিকিৎসা বিদ্যাতে বিশেষ পারদর্শী। বহু চিকিৎসা বিদ্যায় বা চিকিৎসা বিদ্যায় আর কি বুধের খুব প্রয়োজন। এছাড়াও এই ঘরটি কিন্তু যেহেতু মহারাশির ষষ্ঠতম ঘর, তাহলে এই ঘরটি হচ্ছে সংঘর্ষের ঘর, স্ট্রাগলের ঘর, লড়াই করার ঘর। আর এই লড়াই শাস্ত্র বলছে, তুমি যদি শারীরিক জোরের মাধ্যমে লড়াই করো তাহলে তুমি খুব তাড়াতাড়ি পরাস্ত হতে পারো বা তোমার শরীরের কোনো ক্ষতি হতে পারে, কিন্তু যদি তুমি বুদ্ধির লড়াই করো তাহলে পারে কিন্তু তোমার শরীরের এক ফোঁটা ক্ষতি না করেও তুমি জিতে যেতে পারো। তাহলে এই বুদ্ধির লড়াই আমি জিতবো, কখন জিতবো? বুধ যদি আমাদেরকে সহযোগিতা করে, কারণ বুধই একটা এমন গ্রহ যে বুদ্ধির মাধ্যমে জিতিয়ে দিতে পারে। বুদ্ধির মাধ্যমে, মানে বুদ্ধি প্রচুর রয়েছে, তাহলে বুধ এই ঘরটার মধ্যে খুব কমফোর্টেবল। কারণ হচ্ছে কি, বুধ তার নিজের বুদ্ধি দিয়ে কাউকে লড়াই করে এগিয়ে নিয়ে যেতে পারে। আবার যদি আমরা দেখি মীন রাশির মধ্যে বুধ নিচস্থ হয়ে যায়, তো এর কারণ কি? দেখুন, মীন রাশি একটি জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের মধ্যে না রয়েছে সবার সঙ্গে একটা মিলে চলার প্রবণতা। জলতত্ত্বের রাশিগুলো কিন্তু একটুখানি সবার সাথে মিলে চলতে চায়। দেখবেন এর জন্য কর্কট রাশির মানুষ, মীন রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ, এগুলো জলতত্ত্বের রাশির মানুষ, তাহলে এগুলো দেখবেন খুব লোকের সঙ্গে ভাব ভালোবাসা রাখে। এবার বুধ নিজে একটা বৈশ্য বর্ণের গ্রহ। বৈশ্য বর্ণের গ্রহ মানে ব্যবসায়িক মেন্টালিটির গ্রহ। এবার জলতত্ত্বগুলো কি করে, সবার সঙ্গে মিলে ঝুলে চলে, সবার সঙ্গে কথোপকথন, গল্প, বা সবাই সবার খবর রাখে, এরকম একটা জলতত্ত্ব বলতো। কিন্তু বুধ যেহেতু বৈশ্য বর্ণের গ্রহ, ব্যবসায়িক মেন্টালিটি রয়েছে বুধের মধ্যে, সিক্রেট কিছু বিষয় রয়েছে। বুধ চায় যে আমার সিক্রেট গুলো যেন সবাই জেনে না যায়, কিন্তু এই ঘরটা তো সবাইকে ছড়ায়, কারণ জলতত্ত্বের ঘর, এ সবার সঙ্গে কমিউনিকেট করে আর কি। তাহলে বুধ কিন্তু এখানে খুব নিজেকে নির্বল হয়ে যায়, কারণ হচ্ছে বুধ এই ঘরটা পছন্দ করে না। এই ঘরটা সব থেকে বেশি উইক, কারণ বুধ নিজে তো বৈশ্য বর্ণের গ্রহ, ব্যবসায়িক অনেক থিওরি বুধের কাছে রয়েছে, কিন্তু বুধ সিক্রেট রাখতে চায় সেগুলোকে, আর এই ঘরটা ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য বুধ মীনের ঘরেতে কিন্তু খুব উইক ফিল করে। যদি আমরা দেখি শুক্র মীনের ঘরের মধ্যে উচ্চস্থ হয়ে যায়। দেখুন, শুক্র তো মীনের ঘরের মধ্যে উচ্চস্থ হয়ে যায়। এবার জলতত্ত্বকে নিয়ে আমি যখন আগে বলছিলাম, শনির সময় যখন বলছিলাম, তখন একটি কথা বলেছি, জলতত্ত্বের ঘরগুলো জলকে তো নির্দেশ করেই, এবং তার সঙ্গে সঙ্গে এই জলতত্ত্বের ঘরগুলো কিন্তু শুক্রাণুকেও নির্দেশ করে।
শুক্রাণুকেও নির্দেশ করে। এবার দেখুন, এবারে আপনি হয়তো বলতে পারেন যে শুক্রাণুকে কি করে নির্দেশ করলো জলতত্ত্বের এই মিনের ঘরটি? তাহলে এর অনেক বড় ব্যাখ্যা রয়েছে, কিন্তু নির্দেশ করে। এবার দেখুন, শুক্র নিজে একটি জলতত্ত্বের গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের মধ্যে রয়েছে যথেষ্ট সংযম ক্ষমতা এবং শুক্রাণুকে সঠিকভাবে ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু জীবন সৃষ্টি করা শুক্রের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাহলে এইখানকার যে জল এবং এখানকার যে শুক্রাণু কামেন্দ্রিয়, মেন কথা হচ্ছে কামেন্দ্রিয় এখান থেকে বিচার করা হয়। তাহলে এই কামেন্দ্রিয় হচ্ছে শুক্রাণুকায়। তাহলে শুক্র সব থেকে ভালোভাবে এই ঘরটাকে ইউজ করতে পারবে, কারণ শুক্র এই জায়গার এক্সপার্ট। শুক্র নিজেও জলের কারক গ্রহ, আর শুক্র কামেন্দ্রিয় সবসময় সেক্স থেকে তৈরি হয়। তাহলে এই যে সেক্সের কারক গ্রহ শুক্র, তাহলে শুক্র কিন্তু এই জায়গাটা ইউজও করবে, কিন্তু অতিরিক্ত ইউজ করতে দেবে না। তো এই জায়গায় শুক্র খুব ভালো নিজেকে কমফোর্টেবল ফিল করে। কারণ কমফোর্টেবল কখন ফিল করে? আপনি কোনো বিষয়ে পারদর্শী এবং আপনাকে ওই ফিল্ডেই কাজ দেওয়া হলো, তখন আপনি খুব স্যাটিসফাই হবেন, কমফোর্টেবল ফিল করবেন যে হ্যাঁ আমি যেটা জানি এবং সেই জায়গাতেই আমি কাজটা পেয়েছি, তখন আপনি খুবই খুশি হবেন। তো এইরকম হচ্ছে ব্যাপারটা। এবার দেখুন, কর্কট ঘরেতে বৃহস্পতিকে উচ্চস্থ করে দেওয়া হলো। এটা কেন হলো? কর্কটের ঘরেতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেল। দেখুন, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। জ্ঞান সেই জ্ঞান, যেই জ্ঞানকে আমরা পরামর্শ বলে থাকি, সুপরামর্শ বলে থাকি। তাহলে জ্ঞান কখন ভাইটাল হবে, কখন আমরা জ্ঞান আমাদের কাছে আসবে, কখন জ্ঞান একটি নির্দিষ্ট স্থান পেয়ে নিজেকে ছড়িয়ে দিতে পারবে? যখন মনের সহযোগিতা পাবে। কারণ মনই আমাদেরকে জ্ঞানকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে এই ঘরটাতে বৃহস্পতি খুব কমফোর্টেবল ফিল করে। কারণ হচ্ছে যে কর্কটের ঘরটা কিন্তু মনের স্থান, চন্দ্র এখানকার অধিপতি এবং বৃহস্পতি জ্ঞানের দেবতা। তাহলে জ্ঞান যদি মনের সঙ্গে মিলে যায়, কর্কটের ঘরটা মনের ঘর, মনের সঙ্গে যদি মিলে যায়, তবেই জ্ঞান কিন্তু শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে, শ্রেষ্ঠত্ব পাবে আর কি। অর্থাৎ জ্ঞানের সঠিক ইউজ হতে পারবে। যখন মনের মধ্যে জ্ঞান বাস করতে শুরু হবে, তখনই কিন্তু জ্ঞান আস্তে আস্তে করে ছড়াবে, জ্ঞান নিজের আসল কাজটা করতে পারবে। তো এই জন্য কিন্তু বলা হয়েছে যে বৃহস্পতিকে কর্কটের ঘরেতে উচ্চস্থ করে দেওয়া হয়। ব্যাখ্যা কিন্তু আরো রয়েছে, পরবর্তী সময় আরো একটি বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করব। তো এরপরে দেখুন, মকর রাশির মধ্যে বৃহস্পতিকে নিচস্থ করে দেওয়া হয়েছে। মকর হলো কোথার স্থান জানেন? আমরা মকর থেকে আমরা হাঁটু বিচার করি, আর জ্ঞান যদি হাঁটুতে চলে যায়, তাহলে আমরা কি বলি? জ্ঞান কোনো আর কাজ করতে পারে না। আমরা বলি না, কত লোককে ব্যঙ্গ করি, বলি যে ওর জ্ঞান হাঁটুতে রয়েছে। তোর জ্ঞান কি হাঁটুতে রয়েছে? তুই এইটুখানি কথাও বুঝিস না? মানে কি, যার জ্ঞান হাঁটুতে রয়েছে আমরা বোঝাতে চাইছি সে একদম বোকা। ঠিক আছে? তাহলে মকর হচ্ছে হাঁটুর স্থান, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। হাঁটুর জায়গায় যদি জ্ঞান চলে আসে, তাহলে জ্ঞান নির্বল হয়ে যাবে, কোনো কাজই আর করতে পারবে না। হাঁটু দিয়ে কি কাজ করবে জ্ঞান? তাহলে এইখানে বৃহস্পতি সব থেকে উইক হয়ে যায়, নির্বলই হয়ে যায়। তো এই জন্য বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে যায় মকরের ঘরের মধ্যে। এইরকম করে বিষয়টাকে ভাবতে হবে। খুব ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়টি একটি বিষয় বললাম, এর কিন্তু আরো 5টি, আমার কাছে যেটুখানি জানা 5টি আরো বিষয় রয়েছে। তো সব আস্তে আস্তে করে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ইন্টারেস্টিং বিষয়, এবং আপনি দেখবেন যে এটা যখন আমরা জেনে নেব, মানে ভালো করে বুঝে নেব, তখন কত সুন্দর জ্যোতিষ, কত সঠিক ব্যাখ্যা দিয়েছে আগেকার মুনি ঋষিরা, আপনারা বুঝতে পারবেন।